আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইসিজি। ইসিজি সম্পর্কে এটা আমার প্রথম ভিডিও এবং ইসিজির বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কয়েকটা ভিডিওর একটা সিরিজের মাধ্যমে আমরা শিখব। এই সিরিজে ইসিজির একেবারে কোর থেকে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইসিজি বোঝা, ডিজিজ ডায়াগনোসিস করা সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আপনারা এটাকে একটা ইসিজি ক্র্যাশ কোর্স বলতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এটা তারা অ্যাকচুয়ালি কি বোঝায়? ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে গ্রাফিক প্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট, অর্থাৎ হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে, বিভিন্ন ইলেকট্রিক সিগন্যাল হার্টে তৈরি হচ্ছে, সেটাকে যদি আমরা একটা গ্রাফে প্রেজেন্ট করি তাহলে সেটা দেখতে কেমন হবে সেটাই আমরা ইসিজিতে শিখব। এবং একটা সুস্থ হার্টের যে গ্রাফিক প্রেজেন্টেশন সেটা একরকম, এবং একটা অ্যাবনর্মাল অর্থাৎ ডিজিজড হার্টের যে গ্রাফিক প্রেজেন্টেশন সেটা ডিফারেন্ট হবে, এটা নর্মাল। সো এই যে ডিফারেন্সটা, এটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে হার্টে কি সমস্যা আছে। সো প্রথমে আমরা একটা বেসিক ইসিজি গ্রাফ দেখি। এখানে আমরা যে ইসিজি ওয়েভগুলো দেখছি, সেই ওয়েভগুলো আমরা ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতেও পড়ছি। এখন একবার রিক্যাপ করে নিই। ইসিজির প্রথমেই আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা পি ওয়েভ। এই অংশটুকু যে নিচে নেমে আবার উপরে উঠে গেছে, এই অংশটুকু হচ্ছে কিউ ওয়েভ। এখান থেকে এই উপরে উঠলো, তারপর আবার নিচে নেমে আসলো, এই পার্টটুকুকে আমরা বলছি আর ওয়েভ। আর এখান থেকে আর ওয়েভ যেখানে শেষ হলো, সেখান থেকে নিচের দিকে যে ওয়েভটা নেমে গেছে, এরপর আবার উপরে এসেছে, এই অংশটুকুকে আমরা বলছি হচ্ছে এস ওয়েভ। তাহলে এই যে পুরোটুকু, এটুকুকে আবার বলা হয় কিউ আর এস কমপ্লেক্স। কিউআরএক্স কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স শেষ হয়ে যাওয়ার পরে কিছু দূর আমরা যাব, তারপর হচ্ছে আবার যে একটা ওয়েভ যাচ্ছে, এটাকে আমরা বলছি টি ওয়েভ। সো এগুলো তো আমরা ওয়েভ দেখলাম, কিউআরএস কমপ্লেক্স দেখলাম। এখানে আমরা কিছু ইন্টারভ্যাল কাউন্ট করি। এই যে পার্টটুকু, এটাকে আমরা বলি পিআর ইন্টারভ্যাল। এই অংশটুকু, এটুকুকে আমরা বলি এসটি ইন্টারভ্যাল। এরপর এই অংশটা হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। সো এই ছিল আমাদের যে ইসিজির যে ওয়েভগুলো এবং ইন্টারভ্যালগুলো সেটা। এরপরে আমরা ইসিজিতে একটা যদি গ্রাফ পেপার দেখি, তাহলে আমরা অনেকগুলো এভাবে লার্জ বক্স দেখতে পারবো। এই লার্জ বক্সগুলোর মাঝখানে আবার লেন্থ বরাবর এবং উইডথ বরাবর, অ্যাকচুয়ালি এটা স্কোয়ার, সো সব দিকেই সমান। সো টোটাল 25 স্মল বক্স থাকবে। তাহলে ইসিজি পেপারে আমরা দুই ধরনের বক্স দেখতে পারবো, একটা হচ্ছে এই লার্জ বক্স এবং এই হচ্ছে স্মল বক্স। একটা লার্জ বক্সের মধ্যে ওয়ান লার্জ বক্সে আমরা 25 স্মল বক্স পাবো। এই বরাবর 5টা এবং এই বরাবর একইভাবে 5টা স্মল বক্স। আমরা যদি ইসিজির যে গ্রাফটা সেটাকে ইন ডিটেলসে বুঝতে যাই, তাহলে আসুন আমরা পরের পার্টগুলো দেখি। ইসিজির যে গ্রাফ, সেখানে এই বরাবর যে অংশটা, এটাকে আমরা ওয়াই এক্সিস ধরছি। ওয়াই এক্সিস দ্বারা কি ইন্ডিকেট করে? অ্যাম্পলিটিউড ইন মিলি ভোল্ট, অর্থাৎ এই ওয়াই এক্সিস বরাবর আমরা মিলি ভোল্ট দেখব। আর এই পাশে হচ্ছে এক্স এক্সিস বরাবর আমরা দেখব টাইম। সো এই ছিল আমাদের এই ওয়াই এক্সিস, এদিকে হচ্ছে এক্স এক্সিস। এবার আমরা একটা লার্জ বক্সকে, এই যে একটা লার্জ বক্স, সেই লার্জ বক্সকে এখানে বড় করে আঁকছি। তাহলে এই যে একটা লার্জ বক্স, এই লার্জ বক্সের লেন্থ কিংবা উইথ কতটুকু, যেহেতু এটা স্কোয়ার আমরা সবসময় লেন্থ বলি কারণ উইথ সেম। তাহলে এই যে লার্জ বক্স, সেটার লেন্থ কতটুকু? 5 মিলিমিটার। তাহলে যদি লার্জ বক্সের লেন্থ 5 মিলিমিটার হয় এবং লেন্থ বরাবর 5টা স্মল বক্স থাকে, তাহলে প্রতিটা স্মল বক্সের লেন্থ কত হচ্ছে? 1 মিলিমিটার। এবার আসেন আমরা দেখি যে আপনারা ফটোকপি মেশিন দেখছেন। ফটোকপি মেশিনে পেপারটা এক সাইড দিয়ে দেওয়া হয়, এরপরে সেটা আরেক সাইড দিয়ে বের হয়ে আসে। সো ইসিজি মেশিনেও পেপারটা এক পাশ থেকে অন্য পাশে একটা স্পিডে বের হতে থাকে। সাপোজ ধরেন ইসিজি যে ড্র করা হচ্ছে, সেই
ড্রয়ের ইঙ্ক এই জায়গা থেকে বের হচ্ছে, অ্যান্ড পেপারটা এই ওপরের অংশটা থেকে বের হয়ে নিচের দিকে আসছে। সো এই যে পেপারটা উপর থেকে নিচের দিকে আসছে, এটার একটা স্ট্যান্ডার্ড স্পিড আছে যে কত গতিতে পেপারটা উপর থেকে নিচের দিকে আসবে। সো এই যে স্ট্যান্ডার্ড স্পিড, এটা হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড। সো ওই পেপারটা 25 মিলিমিটার অতিক্রম করে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 1 মিলিমিটার হচ্ছে 1/25 সেকেন্ড, অর্থাৎ 0.04 সেকেন্ড। আর 5 মিলিমিটার কত সেকেন্ডে? আমরা যদি 0.04 সেকেন্ডকে 5 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 0.2 সেকেন্ড। আমরা উপরে একটা স্মল বক্সের লেন্থ দেখছিলাম, সেটা ছিল কতটুকু? 1 মিলিমিটার। আর 1 মিলিমিটার অতিক্রম করতে কত সময় লাগে? 0.04 সেকেন্ড। সো এই যে ইসিজি পেপার, সেটা 0.04 সেকেন্ডে একটা স্মল বক্স অতিক্রম করবে। সো আমরা আবার দেখছিলাম যে 5 মিলিমিটার অতিক্রম করতে সময় লাগছে 0.2 সেকেন্ড। তাহলে একটা লার্জ বক্স অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে 0.2 সেকেন্ড। সো এই ছিল আমাদের গ্রাফের প্রতিটা বক্স, স্মল বক্স, লার্জ বক্সের যে দৈর্ঘ্য প্রস্থ, এবং এই যে ইসিজি পেপার যে স্পিড, সেই স্পিড আবার প্রতিটা বক্স কত টাইমে অতিক্রম করে সেগুলো আমরা দেখলাম। তারপরে আসেন, এখন আমরা দেখব ইসিজি মেশিনে যে স্ট্যান্ডার্ড ভোল্টেজ সেটা, অর্থাৎ আমরা কত ভোল্টে ইসিজিটা রেকর্ড করব। সো স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 1 মিলি ভোল্টে ইসিজিটা রেকর্ড করব। এখন 1 মিলি ভোল্টে আমাদের যে ইসিজির যে ওয়েভের মুভমেন্ট অর্থাৎ ডিফ্লেকশন কতটুকু হবে? 1 মিলি ভোল্টে নর্মালি 10 মিলিমিটার ডিফ্লেকশন হয়। আমরা জানি 1 মিলিমিটার ইকুয়ালস টু 1 স্মল স্কোয়ার। তাহলে 10 মিলিমিটার মানে 10 স্মল স্কোয়ার, আবার 5 স্মল স্কোয়ার ছিল হচ্ছে 1 লার্জ স্কোয়ার। তাহলে 10 স্মল স্কোয়ার মানে হলো 2 লার্জ স্কোয়ার। তাহলে 1 মিলি ভোল্টে যদি আমরা আমাদের ইসিজি মেশিনটা সেট করে দিই, তাহলে মেনলি যে আমাদের ওয়েভগুলো সেগুলো হচ্ছে 2 লার্জ স্কোয়ারের মাঝেই দেখা যাবে। সো এই যে এই সব জায়গায় আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো আবার দেখানো হয়েছে। সো এই যে 1 মিলিমিটার ইকুয়ালস টু 0.04 সেকেন্ড, 1 মিলিমিটার ইকুয়ালস টু হচ্ছে আবার 0.1 মিলিভোল্ট। কীভাবে? কারণ আমরা তো দেখছিলাম যে 1 মিলিভোল্ট ইকুয়ালস টু 10 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার ইকুয়ালস টু 0.1 মিলিভোল্ট। সিম্পল ম্যাথ, আপনারা পারবেন। সো যেহেতু 1 মিলিমিটার ইকুয়ালস টু 0.1 মিলিভোল্ট, তাহলে 1 লার্জ স্কোয়ার ইকুয়ালস টু 0.5 মিলিভোল্ট। একটা ইসিজি রিড করার আগে একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে ক্যালিব্রেশন মার্কার। সো ইসিজির এই এক পাশে হচ্ছে আপনার এইভাবে একটা মার্কিং করা থাকবে। সো আপনি দেখবেন যে এই মার্কারটা কতটুকু গেছে। যেরকম এখানে দুইটা লার্জ বক্স কভার করছে, একটা লার্জ বক্স এবং এই একটা লার্জ বক্স। সো এটা দুইটা লার্জ বক্স কভার করছে ক্যালিব্রেশন মার্কারটা। সো এটা হচ্ছে 1 মিলিভোল্টে রেকর্ড করা হয়েছে। সো বিফোর ইন্টারপ্রেটিং আমাদেরকে দেখতে হবে whether the voltage is covering 2 large square or not. So if voltage 1 large square or 5 small square, তাহলে বুঝতে হবে যে ইসিজিটা হাফ ভোল্টেজে রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে। সো আপনাকে আগে ইসিজি রিডের আগে এই যে ক্যালিব্রেশন মার্কারটা দেখে নিতে হবে যে এটা 2 লার্জ স্কোয়ার কাভার করছে কিনা। 2 লার্জ স্কোয়ার কাভার করলে কি হয়, আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে 1 মিলি ভোল্টে রেকর্ড করা হয়েছে কিনা সেটা আমরা ইনশিওর হতে পারবো। সো নিচে আমরা একটা ইসিজি পেপার দেখি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসিজি শুরুর আগে এইখানে একটা ক্যালিব্রেশন মার্কার দেওয়া আছে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে ইসিজিটা অ্যাকচুয়ালি কত ভোল্টে রেকর্ড করা হয়েছে। সো এই যে লো ভোল্টেজ ট্রেসিং মানে হচ্ছে সাপোজ 2 লার্জ স্কোয়ার আপনি পেলেন না, 1 লার্জ স্কোয়ার পেলেন, সেক্ষেত্রে একটা তো টেকনিক্যাল কারণে হতে পারে যে আপনার 0.5 মিলি ভোল্টে রেকর্ড করা হয়েছে, অথবা কিছু প্যাথোলজিক্যাল কজও কিন্তু হতে পারে। সো আমরা দেখি ক্রাইটেরিয়া অ্যান্ড কজেস অফ লো ভোল্টেজ ট্রেসিং, অর্থাৎ কখন আমাদের যে ইসিজি সেখানে আমরা লো ভোল্টেজ পাবো। সেটা হচ্ছে প্রথমে আমাদের আগে জানতে হবে ক্রাইটেরিয়া, মানে আমরা কখন বলবো এটা লো ভোল্টেজ ট্রেসিং। যদি
কিউআরএস এর অ্যামপ্লিটিউড আমরা লেস দেন অর ইকুয়াল 5 মিলিমিটার ইন কোথায় অল লিম্ব লিডস, এটা ইম্পর্টেন্ট। যদি লিম্ব লিডে লেস দেন অর ইকুয়াল 5 মিলিমিটার কিউআরএস কমপ্লেক্সের অ্যামপ্লিটিউড হয় তাহলে আমরা সেটাকে বলবো লো ভোল্টেজ ট্রেসিং। অথবা যদি আমরা অল চেস্ট লিডে যদি লেস দেন অর ইকুয়াল 10 মিলিমিটার ভোল্টেজ হয় সেক্ষেত্রে আমরা বলবো লো ভোল্টেজ ট্রেসিং। তাহলে এখানে দুটো কথা হলো, যদি লিম্ব লিড হয় তাহলে 5 মিলিমিটারের সমান অথবা কম, আর যদি চেস্ট লিড হয় তাহলে 10 মিলিমিটারের সমান অথবা কম ট্রেসিং পেলে আমরা বলবো লো ভোল্টেজ ট্রেসিং। এখন দেখি কি কি কন্ডিশনে লো ভোল্টেজ ইসিজি দেখা যেতে পারে। একটা হচ্ছে ইম্পিডেন্স যদি বেড়ে যায়। ইম্পিডেন্স মানে কি? ইম্পিডেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়। আরেকটা হচ্ছে জেনারেশন, অর্থাৎ ভোল্টেজ প্রোডাকশন জেনারেশন যদি কমে যায়। সো আমাদের যে ইসিজি এখানে যে আমরা ভোল্টেজগুলো মেজার করতেছি, এই ভোল্টেজগুলো আসছে কোথা থেকে? সেগুলো আসছে হচ্ছে হার্ট থেকে। সো হার্টে যদি জেনারেশন কমে যায় সেক্ষেত্রে আমরা লো ভোল্টেজ ইসিজি পেতে পারি। সেটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? সেটা হচ্ছে পোস্ট এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পরে হতে পারে, ইনফিল্ট্রেটিভ কার্ডিও মায়োপ্যাথিতে হতে পারে, মায়োকার্ডাইটিস, এরপর হচ্ছে হাইপোথাইরয়েডিজমে হতে পারে। আবার রেজিস্ট্যান্স, আমরা জেনারেশন দেখলাম না, জেনারেশন কমে গেছে। জেনারেশন ঠিক আছে, কিন্তু ভোল্টেজ যে ফ্লো হবে, ফ্লোয়ের যে পাথওয়ে সেখানে ইম্পিডেন্স বেড়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্যান্স বেড়ে গেছে। রেজিস্ট্যান্সও যদি বেড়ে যায়, ঠিকমতো যদি ফ্লো না হয়, সেক্ষেত্রেও আমরা যখন মেজার করব দেখবো যে ভোল্টেজ লো, অর্থাৎ লো ভোল্টেজ ট্রেসিং পাবো। সেটা কি? আমরা শুরু করব হার্ট, এরপরে তার বাইরের থেকে, তার ইমিডিয়েট বাইরে পেরিকার্ডিয়াল স্পেসে, সেখানে আমরা কি পেতে পারি? ইফিউশন পেতে পারি, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস পেতে পারি, অথবা নিউমো পেরিকার্ডিয়াম পেতে পারি। আরেকটা হচ্ছে থোরাসিকে আমরা বিভিন্ন কজ যেরকম নিউমোথ্রাক্স, ইফিউশন, সিওপিডি, ইডিমা, এবং হচ্ছে নিউমো মিডিয়া স্টিনাম। আরেকটু যদি বাইরে যায় সেক্ষেত্রে আমরা সব টিস্যু পেতে পারি, সেটা হচ্ছে পেরিফেরাল ইডিমা এবং ওবেসিটি। সো এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলোতে আমরা লো ভোল্টেজ ইসিজি পেতে পারি। সো ইসিজির যে গ্রাফ পেপার নিয়ে এত কথাবার্তা আমরা বললাম। সো ইসিজিতে আরও একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে ইসিজির যে লিড এবং ইলেকট্রোডগুলো। সো নর্মালি আমরা যে কনভেনশনাল ইসিজি করি সেখানে টোটাল লিড থাকে কয়টা? লিড থাকে হচ্ছে 12টা। এই 12টার মধ্যে 6টা হচ্ছে চেস্ট লিড এবং 6টা হচ্ছে লিম্ব লিড। অর্থাৎ আমরা চেস্টে 6টা লিড পাবো এবং আমাদের যে লিম্ব, 2 হাত 2 পা, এখানে আমরা 6টা লিড পাবো। লিম্ব লিডের মধ্যে যে 6টা লিড, এখানে হচ্ছে আবার 3টা স্ট্যান্ডার্ড বাইপোলার লিম্ব লিড, আর হচ্ছে 3টা অগমেন্টেড ইউনিপোলার লিম্ব লিড। সো বাইপোলার লিম্ব লিডগুলোকে আমরা 1, 2, 3 এগুলো বলি, আর অগমেন্টেড যে ইউনিপোলার লিম্ব লিড সেগুলোকে আমরা এভিআর, এভিএল, এভিএফ, এই 3টা নাম দিয়ে থাকি। সো এই ভিডিওতে আমরা লিড নিয়ে ইন ডেপথ ডিটেলসে যাব না। পরবর্তী ভিডিওতে প্রতিটা লিড নিয়ে আলাদা করে ডিটেইলড আমরা আলোচনা করব। এই ভিডিওতে জাস্ট লিডের নামগুলো আমরা জানলাম এবং ইলেকট্রোডগুলো কোথায় কোথায় সেট করা হয় সেগুলো আমরা একটু দেখব। 12 লিড ইসিজি প্লেসমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপস অফ ইলেকট্রোড অ্যান্ড লিড ওয়্যারস। এখানে আমরা একটা কনফিউশন ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় লিড আর হচ্ছে ইলেকট্রোড এগুলোটাকে এক মনে করি অথবা কনফিউজড হয়ে যায় যে কোনটা আসলে কি। কারণ আপনি যখন দেখবেন যে আমরা একটু আগেই বললাম যে 12 লিড, কিন্তু ইলেকট্রোড কিন্তু 10টা। সাপোজ যেখানে 4 ইলেকট্রোড, এখানে হচ্ছে 6 ইলেকট্রোড। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে বাকি 2টা কোথায় গেল? যদি আমরা লিড এবং ইলেকট্রোডকে একই ধরি, আমরা চেস্টে 6টা ইলেকট্রোড বসাচ্ছি এবং আমাদের 2টা আর্ম, 2টা লেগে টোটাল 4 ইলেকট্রোড সেট করছি। তাহলে আমাদের ইলেকট্রোড হচ্ছে টোটাল 10টা। তাহলে ইলেকট্রোড 10টা আর লিড হচ্ছে 12টা। তাহলে লিড এবং ইলেকট্রোডের মধ্যে ডিফারেন্স কি? ইসিজি মেজারমেন্টের জন্য বডিতে যেই ইনস্ট্রুমেন্টটা সেট করি সেটাকে আমরা বলছি ইলেকট্রোড, কিন্তু লিড হচ্ছে পুরোই ডিফারেন্ট জিনিস। সাপোজ আমরা 10টা ইলেকট্রোড সেট করলাম অ্যান্ড এই 10টা ইলেকট্রোড দিয়ে আমরা হার্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি।
আর 12টা যে লিড, এটা হচ্ছে কোনো ফিজিক্যাল কোনো জিনিস না। যেমন ইলেকট্রোড হচ্ছে একটা মেটাল প্লেট বা সেন্সর, যেগুলোর মাধ্যমে আমরা হার্টকে অবজারভেশন করব। কিন্তু যে 12টা লিড, এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ভিউ, অর্থাৎ বিভিন্ন ভিউ এবং অ্যাঙ্গেল থেকে যে আমরা হার্টকে দেখব, সেই যে ভিউগুলো, সেগুলোকে আমরা লিড বলতেছি। সো এই যে 12টা লিড, অর্থাৎ 12টা ভিউ বা অ্যাঙ্গেল থেকে আমরা হার্টটাকে অবজার্ভ করব। সো এই যে 12 লিড এবং কোনটা দিয়ে আমরা হার্টের কোন কোন অ্যাঙ্গেল অবজার্ভ করব, সেটা হচ্ছে আমরা একটু পরেই দেখছি। সো আমাদের চেস্ট লিড হচ্ছে 6টা, এবং আমাদের যে লিম্ব লিড লিড 6টা হলো, ইলেকট্রোড কিন্তু 4টা। সো এগুলো আমরা কোথায় কোথায় সেট করব, চলুন একটু দেখে নিই। সো লিম্বের যে ইলেকট্রোডগুলো, সেগুলো হচ্ছে একদম ইজি। আমরা হ্যান্ডে দিব, অর্থাৎ ফোর আর্মে দিব 2টা, এবং লেগে দিব 2টা। যদি ফোর আর্ম না থাকে তাহলে আর্মে দিব, সিম্পল। আর চেস্ট লিডের পজিশনগুলো একটু জানতে হবে। চেস্ট লিড, এই হচ্ছে স্টারনাম, স্টারনামের দুই পাশে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে রাইট সাইডে V1 ইলেকট্রোড, লেফট সাইডে V2 ইলেকট্রোড। তো আমরা কোথায় দেখলাম? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে। এরপরে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমরা V4 বসাবো। V4 এখানে বসাই দিলাম। এরপরে V2 এবং V4 এর মাঝ বরাবর আমরা V3 বসাবো। তো V3 এর পজিশনটা হচ্ছে এরকমই, যে আমরা বিটুইন লিডস V2 অ্যান্ড V4, V2 এবং V4 এর মাঝে আমরা V3 বসাবো। আর V4 হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, অ্যান্ড V2 হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট লেফট টু দ্য স্টারনাম। আর V1 একটু আগে বললাম, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট টু দ্য রাইট অফ দ্য স্টারনাম। সো V1 হচ্ছে রাইটে, V2 লেফটে। এরপরে V5 এবং V6, এই ছবিটা একটু ঝাপসা, বাট এখানে পজিশনটা খুব সুন্দর বোঝা যায়। সেটা হচ্ছে এই যে আমাদের অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর আমাদের বসাতে হবে হরাইজন্টালি V4 এর লাইনেই থাকবে, অর্থাৎ V4 এর লাইনে এবং অ্যান্টেরিয়র এক্সিলারি লাইনে আমরা V5 বসাবো, এবং একইভাবে মিড এক্সিলারি লাইনে V6 বসবে। এই V4 এর ইভেন, অর্থাৎ V4 যেই লাইনে, সেই লাইনে আমরা হরাইজন্টালি পরপর V4, V5 এবং V6 বসাচ্ছি। এটার পজিশন হচ্ছে অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন, আর এটা হচ্ছে মিড এক্সিলারি লাইন। সো এই ছিল আমাদের চেস্টের যে ইলেকট্রোড, সেগুলোর পজিশন। এবং চেস্টের ক্ষেত্রে হচ্ছে ঝামেলা কম। চেস্টের 6টা ইলেকট্রোড থেকে আমরা 6 অ্যাঙ্গেলে দেখি। সো চেস্টের যে 6টা ইলেকট্রোড, এগুলো অ্যাকচুয়ালি পরবর্তীতে আমরা চেস্ট লিড হিসেবে দেখব। সো V1 থেকে V6 এগুলো একই সাথে যেমন ইলেকট্রোড, তেমনি ঠিকভাবে এগুলো হচ্ছে চেস্ট লিডও। সো এখন আমরা দেখি যে V1 এবং V2 এগুলো রিপ্রেজেন্ট করতেছে রাইট ভেন্ট্রিকলকে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকলের যে সিচুয়েশন, সেটা আমরা বুঝতে পারবো V1 এবং V2 দেখার মাধ্যমে। একইভাবে লেফট ভেন্ট্রিকুলার সিচুয়েশন আমরা বুঝতে পারবো V5 এবং V6 এর মাধ্যমে। আর ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম আমরা বুঝতে পারবো হচ্ছে V3 এবং V4 এর মাধ্যমে। সো এই যে এটার পজিশন, আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন, এই যে V1 থেকে V6 পর্যন্ত চলে গেছে। এখানে এই পজিশনটা অবশ্যই রাইট ভেন্ট্রিকলের। সো V1 এবং V2 দিয়ে আমরা রাইট ভেন্ট্রিকলকে বুঝতে পারবো। এবং এই যে জায়গাটা, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম, সেটা। সো আমরা V3 এবং V4 দিয়ে আমরা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দেখতে পারবো। এরপরে এইদিকে আমাদের আছে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আমরা জানি যে লেফট ভেন্ট্রিকলটা হার্টের এই সাইডে কিছুটা থাকে, এবং আমাদের যে অ্যানাটমিক্যালি দেখি, ওই পাশে আরও কিছু থাকে। সো এখানে আমরা V5 এবং V6 দ্বারা আমরা লেফট ভেন্ট্রিকলের যে সিচুয়েশন, সেটা আমরা বুঝতে পারবো। সো এখানে আমি যে লিম্ব ইলেকট্রোডগুলো, সেগুলো দেখিয়েছি। এবং এই যে এইখানে দেখেন, এই যে এটা হচ্ছে
আমরা যে রাইট আর্মে এটা লেফট আর্ম এবং এটা লেফট লেগ অ্যান্ড রাইট লেগে আমরা 4টা ইলেকট্রোড দিয়েছি এবং এই 4টা ইলেকট্রোড থেকে যে ভেক্টর হচ্ছে অর্থাৎ এই পাশ থেকে এই দিকে যে ভেক্টরটা যাচ্ছে সেটাকে আমরা লিড 1, এই দিকে যে ভেক্টর যাচ্ছে সেটাকে লিড 2 এবং এই পাশে যে ভেক্টরটা আসছে সেটাকে আমরা লিড 3 বলছি। পরের ছবিটাতে আরেকটু ক্লিয়ার হবে। এই যে ছবিটা দেখেন, এখানে এই যে V1 এটা হচ্ছে লিড 1, লিড 1 হচ্ছে কি ভেক্টর L মাইনাস R। আমরা জানি যে ভেক্টরের যে আমরা ফিজিক্সে পড়ছি, যদি এটা A ভেক্টর হয় এবং এটা B ভেক্টরের দিকে যাচ্ছে, এই টোটালটাকে যদি আমরা C ভেক্টর বলি তাহলে C ভেক্টর ইকুয়ালস টু হবে B ভেক্টর মাইনাস A ভেক্টর। সো এখানে তাই হচ্ছে, এখানে আমাদের R থেকে L এর দিকে যাচ্ছে। সো R থেকে L এর দিকে যদি যায় তাহলে এই ভেক্টরটা অর্থাৎ 1 যে ভেক্টরটা এটা হবে L মাইনাস R। সো একইভাবে এখানে আমাদের লিড 2 এর যেটা সেটা আমরা দেখছি, লিড 3 এর যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাকচুয়ালি এটা আমি এখানে একদম সুপারফিশিয়াল আলোচনা করলাম, জাস্ট আপনাদের সাথে নামগুলো ওরিয়েন্টেড করার জন্য। ইন ডিটেলস আলোচনা কিন্তু আমরা পরবর্তী যে সিরিজ ভিডিও সেগুলোতে থাকবে। আমরা হার্টের যে আর্টারি সাপ্লাই সেগুলো একটু শর্টকাটে দেখে ফেলবো, এগুলো আপনারা ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে পড়ছেন। আমরা জাস্ট একটু রিক্যাপ করব। এটা হচ্ছে এই যে অ্যাওর্টা থেকে রাইট করোনারি আর্টারি বের হলো। এই রাইট করোনারি আর্টারি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে। সো এখান থেকে এই যে আপনার রাইট মার্জিনাল ব্রাঞ্চ বের হলো এবং এখানে যে এসএ নোড, এভি নোড আছে এগুলোকেও কিন্তু সাপ্লাই দিচ্ছে হচ্ছে রাইট করোনারি আর্টারি। একইভাবে লেফট সাইড থেকে লেফট করোনারি আর্টারি বের হলো। করোনারি আর্টারি একটা সারকামফ্লেক্স ব্রাঞ্চ করে পিছন দিকে চলে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি বের হচ্ছে এবং এটা যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম সেটাকে সাপ্লাই দিবে এবং এখান থেকে তো ব্রাঞ্চ বের হচ্ছে। সো এটাও যথারীতি সাপ্লাই দিচ্ছে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলকে। সো আমরা যদি পিছনের সাইডটা দেখি, এই যে রাইট করোনারি আর্টারি যেটা ছিল সেটা ঘুরে এসে এই সাইডে আসলো এবং রাইট করোনারি আর্টারি কিন্তু পোস্টেরিয়র যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ সেখানে সাপ্লাই দিচ্ছে। সো লেফটটা সাপ্লাই দিচ্ছিল অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অর্থাৎ গ্রুপ সেখানে, আর এখানে রাইট করোনারি আর্টারি পোস্টেরিয়র সাইডে সাপ্লাই দিচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে। এই দিক দিয়ে আবার যে সারকামফ্লেক্স ব্রাঞ্চ ছিল লেফট করোনারি আর্টারি সেটা পিছন দিকে আসলো এবং পিছনের দিকে এসে যথারীতি ব্রাঞ্চ দিয়ে আপনার যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে। সো এই ছিল আমাদের একদম ইন শর্টে হার্টের যে আর্টারি সাপ্লাই সেটা। এখন এই ছবিটা আমরা আরেকবার এনেছি, এখানে দেখুন হার্টের যে আর্টারি সাপ্লাইগুলো সেটাকে ইন শর্টে এখানে দেখানো হয়েছে। এখানে এলইডি মানে হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এবং LCX মানে হচ্ছে লেফট সারকামফ্লেক্স আর্টারি। সো আমরা যে হার্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতেছি, সো এই যে চেস্ট লিম্বটা সেটা হচ্ছে হরাইজন্টালি দেখছি। সো আমরা যদি একটু লম্বাভাবে চিন্তা করি, এটা যদি হার্ট হয়, অ্যাকচুয়ালি হয় নাই বাট জাস্ট বোঝার জন্য। সো আমরা যদি এটা ক্রস সেকশন করে এইভাবে দেখি, সো এটা হচ্ছে চেস্ট লিডটা দেখতেছে, চেস্ট লিডগুলো এভাবে দেখছে। আর যদি আমরা একটা হার্ট রাখলাম, আমরা সামনে থেকে দেখতেছি, সামনে থেকে নিচ থেকে অর্থাৎ অ্যান্টেরিয়র এসপেক্টটা দেখছি, তাহলে সেগুলো দেখতেছে হচ্ছে মূলত লিম্ব লিডস। এই যে এই লাইনটা এটা হচ্ছে লিম্ব লিডসের জন্য এবং এই লাইনটা হলো হরাইজন্টাল এটা হচ্ছে চেস্ট লিডের জন্য। সো এখন আমরা আরেকটু দেখব কোন লিডগুলো দিয়ে কোন আর্টারির সিচুয়েশন বোঝা যায়, যে আর্টারিগুলো ঠিক মতো কাজ করছে কিনা, ঠিক মতো সাপ্লাই আছে কিনা। আমাদের যে ল্যাটারাল লিড হচ্ছে 1 AVL, V5 এবং V6। সো এই যে 1 AVL, V5 এবং V6 এই পাশের যে লিডগুলো এটাকে আমরা বলছি ল্যাটারাল লিড। সো এই পাশ থেকে আমাদের কাছে কোন আর্টারিগুলো কাছে আছে, এখান থেকে লেফট সারকামফ্লেক্স আর্টারিটা কাছে আছে, যে এলএডি অর্থাৎ লেফট
অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটাও কিছুটা কাছে আছে। এই যে ল্যাটারাল যে লিডগুলো, এগুলো দিয়ে আমরা দেখতে পারবো মূলত লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চ এবং লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারির সিচুয়েশন বুঝতে পারবো, এবং এখানে কিন্তু সেটাই লিখছে। আবার হচ্ছে ইনফিরিয়র লিড, নিচের দিকে কোনটা আছে, 2, 3 এবং হচ্ছে AVF, নিচের দিকে এই তিনটা আছে। সো এইখান থেকে আমরা এই নিচ থেকে যখন আমরা দেখব তখন এইখান থেকে আমরা লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা হচ্ছে রাইট করোনারি আর্টারিকে দেখতে পাচ্ছি। এই ছিল ইনফিরিয়রের অবস্থা, 2, 3 এবং হচ্ছে AVF। এই ইনফিরিয়র যে লিডগুলো সেগুলো দিয়ে আমরা এই দুটো জিনিস দেখতে পারবো। আরেকটা হচ্ছে এই যে এই লেফট অ্যান্টেরিয়র ডায়াগোনাল যে আর্টারি ব্রাঞ্চটা, সেটা হচ্ছে আমরা V1 থেকে যে V4, এটা দিয়ে বেশি ভালো দেখতে পারবো, কারণ এটা হচ্ছে একেবারে কাছ থেকে ক্লোজ শট নেওয়া যাচ্ছে। সো V1 থেকে V4 অর্থাৎ 1, 2, 3, 4, এটা দিয়ে আমরা অ্যান্টেরিয়র, এটাকে আমরা অ্যান্টেরিয়র সেপ্টাল লিডও বলি, কারণ এটা হচ্ছে একেবারে হার্টের সামনে, এবং এই যে আমাদের সেপ্টামটা আছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই বরাবর যাচ্ছে। সো এটারও একেবারে কাছে। সো অ্যান্টেরিয়র সেপ্টাল লিড, এটা দিয়ে আমরা হচ্ছে কি দেখতে পারবো, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারির যে সিচুয়েশন সেগুলো বুঝতে পারবো। আজকে একেবারে সুপারফিশিয়ালি আমরা আলোচনা করে গেলাম, আমরা যে ইসিজি গ্রাফ, সেই গ্রাফ নিয়ে বিস্তারিত জানলাম, আর লিডগুলো এবং ইলেকট্রোডের যে পজিশন সেগুলো তো জানলাম, আর লিডগুলো নিয়ে একেবারে সুপারফিশিয়াল কিছু ধারণা আমরা পেলাম, লিডগুলোর নাম জানলাম, এবং লিডগুলো দিয়ে মূলত কি মানে কোন কোন স্ট্রাকচারের সিচুয়েশন অবস্থা বোঝা যায় সেগুলো জানতে পারলাম। পরবর্তী যে সিরিজ ভিডিওগুলো আসবে সেখানে আমরা প্রতিটা লিডসের 6টা চেস্ট লিড সম্পর্কে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব, 3টা স্ট্যান্ডার্ড বাইপোলার লিম্ব লিড সম্পর্কে আলাদা ডিটেলস আলোচনা হবে, এবং অগমেন্টেড যে ইউনিপোলার লিম্ব লিডসগুলো আছে সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা হবে। এবং এরপরে আমরা হচ্ছে যে অ্যাবনর্মাল যে ইসিজি, বিভিন্ন ডায়াগনোসিস ইসিজির, সেগুলো সম্পর্কে আলোচনা করব। সো সিরিজ ভিডিওগুলো একে একে দেখার আমন্ত্রণ রইল। আমি প্রতি সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করব, একটু সময় লাগবে। সো সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।